হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম ইউনিটে যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার আমরা ক্লাস 10-এ এবং ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রিক ফাংশন কি সেটা নিয়ে আমরা জেনেছি যে ট্রিগোনোমেট্রিক ফাংশন কি, সাইন থিটা, কস থিটা, সেগুলো কিভাবে আমরা মেজার করি, তাদের যে বিভিন্ন বাহুর অনুপাতের হিসাব আছে বা বিভিন্ন কোণের পরিমাপের হিসাব আছে সেগুলো আমরা আলোচনা করেছি বা আমরা জানি সেগুলো সম্পর্কে। তাহলে এবার আমরা জানবো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা আছে বা তার যে ইনভার্স ফাংশনটা আছে সেটা সম্পর্কে আমরা আজকে ধারণা নিয়ে নেব। তাহলে এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কি সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা আগে জেনে নিচ্ছি যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কোথা থেকে এসেছে, সেটার কাজটা কি, সেটা কেনই বা আসলো। তো এটার জন্য ধরো আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে জেনেছিলাম যে সাপোজ ধরো সাইন থিটা ইকুয়ালস টু হাফ আছে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু যদি হাফ থাকে সেখান থেকে থিটার ভ্যালু কত হবে সেটা আমরা দশম শ্রেণীতে জেনে গিয়েছি। তার কত পেয়েছিলাম দশম শ্রেণী অনুসারে থিটার ভ্যালু ছিল π/6। সেমভাবে একাদশ শ্রেণীতে এই π/6-এর সাথে আরও কিছু ভ্যালু পেয়েছিলাম, আরও কিছু, যেমন আমার থিটার ভ্যালু এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু হাফ হলে আমরা একাদশ শ্রেণীতে দেখেছিলাম যে থিটার ভ্যালু 5π/6ও হতে পারে। এরকম আরও অনেকগুলো ভ্যালু আছে, সে যে কোনো ভ্যালু নিতে পারে। এবার ধরো সাইন থিটার ভ্যালু 3/4 আছে। আমরা জানি কি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1, তাহলে আমার সাইন থিটার ভ্যালু 3/4 হতেই পারে। কিন্তু আমরা ক্লাস 10-এ যে ভ্যালুগুলোর জন্য আমরা করসপন্ডিং যে ডিগ্রি বা থিটার মানটা হবে সেটা আমাদের জানা ছিল। কি কি ছিল? 0, হাফ, 1/√2, √3/2 এবং 1। এই 5টা ভ্যালু বাদ দিয়ে আর অন্য যে কোনো ভ্যালু যদি থাকে তাহলে আমাদের টেবিলে সেগুলোর মান কিভাবে বের করব সেই মানগুলো দেওয়া ছিল না। এই জায়গাটাতেই আমরা তাহলে এখানে এসে থিটার ভ্যালু কত হবে আমরা আটকে গেলাম। তখনই আমাদের নতুন একটি ফাংশনের উদ্ভাবন হয়েছে যেটার নাম আমরা বলছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশনটার ঠিক উল্টাটা। তাহলে এখান থেকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন অনুসারে সাইন থিটা ইকুয়ালস টু যদি 3/4 হয় তাহলে আমরা থিটা ইকুয়ালস টু লিখতে পারি সাইন ইনভার্স 3/4। এটা হচ্ছে আমার ইনভার্স ফাংশন। ঠিক একইভাবে এখানে যদিও আমরা জানি যে সাইন থিটার ভ্যালু হাফ হলে থিটার ভ্যালু আমরা ডাইরেক্ট বলতে পারি π/6 অথবা 5π/6 অথবা আরও আছে, কিন্তু এইভাবে ইনভার্স আকারেও যদি আমরা এটা লিখে দিই যে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ, তাহলে এটা কোনো ভুল হবে না। তার মানে আমি ইনভার্স ফাংশনটা আমাদের যে টেবিল অনুসারে যে ভ্যালুগুলো আমাদের জানা ছিল সেগুলো হিসাবেও আমরা বলতে পারি, আবার টেবিলের বাইরে যে মানগুলো ছিল সেগুলোর হিসাবেও আমরা ইনভার্স ফাংশনটা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা জানলাম যে ইনভার্স ফাংশনটা কী জন্য এসেছিল। তাহলে সাইন ইনভার্স, কস ইনভার্স, এই ইনভার্স ফাংশনটা কী জন্য এসেছিল সেটা আমরা জানতে পারলাম যে টেবিলের বাইরের কোনো মান থাকলে সেটা আমরা বের করতে পারি এই ইনভার্স ফাংশনের সাহায্যে। এবার এই ইনভার্স ফাংশনের যে হিসাবটা আছে, ধরো সাইন ইনভার্স এক্স আছে বা কস ইনভার্স এক্স আছে। তাহলে নর্মাল বীজগণিতের হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে তোমরা অনেকে মনে করতে পারো যে সাইন ইনভার্স এক্স বোধ হয় 1/sin x অথবা কস ইনভার্স এক্স বোধ হবে 1/cos x। যদি কেউ এইরকমভাবে চিন্তা করে থাকো তাহলে সেই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। কারণটা কি? ধরো সাইন থিটা আছে, আমরা সাইন থিটাটাকে কি বলতে পারি যে সাইন থিটা হলো সাইন একটা জিনিস, থিটা আরেকটা জিনিস, সাইন থিটা হচ্ছে সাইন এবং থিটার গুণফল। এটা কি আমরা বলতে পারি? বলতে পারি না, কারণ সাইন থিটা সম্পূর্ণটা জিনিস মিলে একটা সংখ্যা দাঁড়াচ্ছে। এখানে সাইন থিটা গুণফল না, সাইন থিটা সম্পূর্ণটা একটা সংখ্যা। একইভাবে এখানে সাইন ইনভার্স এক্স, এটাকে আমি যদি ইনভার্সটাকে আলাদা করি, এক্সটাকে আলাদা করি, এরকম হবে না।
তার মানে এখানে সাইন ইনভার্সের সাথে এক্সের গুণফল আমরা বোঝাচ্ছি না, যার জন্য এটাকে আমরা 1/sin x লিখতে পারবো না। এটা সম্পূর্ণটা মিলে একটা কোণ হয়। তাহলে সাইন ইনভার্স অ্যাকচুয়ালি কি? সাইন ইনভার্স হলো একটা অপারেটর যেটা কার উপর অপারেট করছে? এক্সের উপরে। যেভাবে সাইন ছিল একটা অপারেটর যেটা কার উপর অপারেট করেছিল? থিটার উপর। তাহলে এখানে আমার সাইন ইনভার্স x সম্পূর্ণটা মিলে একটা ফাংশন হচ্ছে, যে ফাংশনটার সাইন ইনভার্সটা হচ্ছে কি? অপারেটর, এক্সটা হচ্ছে ভেরিয়েবল, সেই দুটোটা মিলে কি হচ্ছে? একটা ফাংশন। তাহলে সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্সকে কেউ যদি এইভাবে 1/sin x বা 1/cos x লিখো তাহলে এটা সম্পূর্ণভাবে ভুল হবে। তাহলে সাইন ইনভার্স, কস ইনভার্স এক্স কি সেটা আমরা জেনে নিলাম। এবার আসো সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স যে বিভিন্ন ইনভার্স ফাংশনগুলো আছে সেগুলোর ভ্যালু আমরা কিভাবে বের করি সেটার দিকে একটু লক্ষ্য দিচ্ছি। তা প্রথম আমাকে জানতে হবে যে ধরো আমার একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি, এটা ধরো আমার থিটা। তাহলে এখান থেকে আমাকে যদি কেউ বলে ট্যান থিটা কত হবে, তাহলে আমি কি লিখব? এ বি বাই এসি। এবিটা কি? এবিটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, এসিটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি ট্যান থিটা বলতে পারি দুটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তার মানে ট্যান থিটা বা সাইন থিটা, কস থিটা এগুলো হলো দুটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত বা একটি সংখ্যা। এখানে থিটাটা যে আছে, থিটাটা কি? অ্যাঙ্গেল, এই ত্রিভুজের একটি অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে। তাহলে এখানে ট্যান থিটা যদি কেউ বলে এক্স, তাহলে এখানে আমরা এখন দেখেছিলাম যে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো পার্থক্যটা দেখো, সাধারণ ত্রিকোণমিতি এবং ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স ছিল, যেখানে থিটাটা ছিল আমার অ্যাঙ্গেল আর ট্যান থিটাটা ছিল দুটি সংখ্যার অনুপাত বা একটি সংখ্যা ধরতে পারি। আর এখানে ট্যান ইনভার্স এক্সটার ভ্যালু কার সাথে? থিটা। থিটা মানে কি? অ্যাঙ্গেল। তাহলে ট্যান ইনভার্স এক্স সম্পূর্ণটা মিলে একটা অ্যাঙ্গেল, আর এক্সটা কি ছিল? এক্সটা ছিল সংখ্যা। তার মানে এবার ট্যান ইনভার্সের ভিতরে যে আছে সেটা সংখ্যা। তার মানে ট্রিকোনোমেট্রিক ফাংশনের জন্য অপারেটর অপারেট করতে অ্যাঙ্গেলের সাথে, আনসার হতো সংখ্যা। আর ইনভার্সের জন্য কি হচ্ছে? ইনভার্স ফাংশনটা অপারেট করে সংখ্যার উপর, আনসার দিচ্ছে অ্যাঙ্গেল। সম্পূর্ণ বিপরীত, আগে যেটা অ্যাঙ্গেল ছিল সেটা এবার হয়ে গেছে সংখ্যা, যেটা সংখ্যা ছিল সেটা হয়ে গেছে অ্যাঙ্গেল। সম্পূর্ণ বিপরীত হিসাব হয়ে গেছে। তার জন্য আমরা এটাকে ইনভার্স বা বিপরীত বৃত্তীয় অপেক্ষকও বলি। তাহলে আমরা মোটামুটি একটি ধারণা নিয়ে নিলাম যে ইনভার্স ফাংশনের হিসাবটা কি। তাহলে ইনভার্স ফাংশন মানে ট্যান ইনভার্স এক্স বা সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স, সেগুলো কি আমার? সেগুলো হচ্ছে একটা অ্যাঙ্গেল। তার মানে আমাকে কেউ যদি সাইন ইনভার্স এক্সের ভ্যালু বের করতে বলে, তাহলে অ্যাকচুয়ালি কী বের করতে বলেছে? একটি অ্যাঙ্গেলের মান। একটি অ্যাঙ্গেলের মান কত হবে সেটা আমরা বের করতে বলেছি। তাহলে ধরো আমি সাইন ইনভার্সের ভ্যালু আমি এবার বের করব। সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফের ভ্যালু কত সেটা আমি বের করব। তো এবার সাইন ইনভার্স হাফ আমি যেটা বলেছিলাম সেটার সাথে যদি কম্পেয়ার করি, যে ইনভার্সের ভিতর যেটা সেটা হচ্ছে বাহু, আর আনসারটা যেটা হবে সেটা হচ্ছে কোণ। তাহলে হাফটা হচ্ছে বাহুর অনুপাত। তাহলে আমার জানতে হবে সাইন কতর ভ্যালু হাফ, বা সাইন কত ডিগ্রি বা কত অ্যাঙ্গেলটা কত হলে সেটার আনসারটা হাফ আসে। তা আমরা জানি সাইন π/6 এর ভ্যালু কত আসে? হাফ আসে। সাইন π/6 ইকুয়ালস টু হাফ, এটা আমরা জানি। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, এখানে এই হাফটা হচ্ছে আমার কি? এই হাফটা হচ্ছে আমার বাহুর অনুপাত, মানে যেটা আমার ত্রিকোণমিতির বেলা আনসার ছিল, আর ভেরিয়েবলটা ছিল অ্যাঙ্গেল π/6টা। ইনভার্সের বেলা কি বলেছি? ঠিক তার উল্টা হয়ে যাবে। তার মানে এখানে যেটা বাহু ছিল, কোশ্চেন ছিল, এই আনসার ছিল, সেটা এখানে কি হয়ে গেছে? কোশ্চেন।
তাহলে এখানে যেটা কোশ্চেন আছে এবার সেটা কি হয়ে যাবে আনসার। দ্যাট মিনস সাইন ইনভার্স হাফের ভ্যালু আমার কত হয়ে যাবে π/6। তাহলে সাইন ইনভার্স হাফ মানে আমি π/6 লিখতে পারি। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সাইন π/6 যেমন হাফ, আমরা তো সাইন 5π/6 এইটার ভ্যালু তো আমি হাফ পেয়েছি, তাহলে সাইন ইনভার্স হাফের ভ্যালু আমি যদি আবার সেম এটার সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে আমার কোশ্চেন, এটা হচ্ছে আমার আনসার, এখানে এটা আমার কোশ্চেন আছে, তাহলে আনসারে তো আমার এটাও আসতে পারে। দ্যাট মিনস সাইন 5π/6 এর ভ্যালু যেহেতু হাফ, তাহলে সাইন ইনভার্স হাফের ভ্যালু আমি 5π/6 লিখতে পারি। ঠিক একইভাবে আমি ইচ্ছা করলে এটার ভ্যালু কত লিখতে পারবো 13π/6, এরকম আরও অসংখ্য ভ্যালু আমরা বের করতে পারি। তার কারণটা কি? কারণটা হচ্ছে এক্সের সাইন থিটা যেটা ছিল সে সাইন থিটা, এই থিটার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা সাইন থিটার একটি মান খুঁজে পাই। সাইন থিটার বিভিন্ন মানের জন্য আমরা সাইন থিটার একটি মান খুঁজে পাই। তাহলে এখানে আমার সাইন ইনভার্স এক্স, এই এক্সের একটি মানের জন্য থিটা মানে সাইন ইনভার্স এক্সের অসংখ্য মান আমরা খুঁজে পেতে পারি। তাহলে আমরা এতগুলো মানের মধ্যে কোন মানটা নিয়ে কাজ করব সেটা আমরা কিভাবে বুঝব? সেই হিসাবে আমাদের একটা নতুন কনসেপশন এসেছে, সেটা হলো প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান, তার মানে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করছে তার প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানের উপর। তাহলে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানের হিসাবটা কি হবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আমি আপাতত তোমাদের সাইন ইনভার্স নিয়ে আলোচনা করছি, তারপরে আমি সিমিলারলি ভাবে কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, বাকি যে ইনভার্সগুলো আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী সময়ে আলোচনা করব। আগে আমরা সাইন ইনভার্সটা ভালোভাবে বুঝে নিচ্ছি। তো সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স এইটার যদি আমি গ্রাফটা আঁকি, এটার দ্বারা আমি গ্রাফটা যদি আঁকি, এটা হচ্ছে আমার ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু অরিজিন। এবার আমরা কি জানি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, মিনিমাম ভ্যালু কত হয় -1। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স যেটা আছে, আমার ধরে ফাংশনটা y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এই y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স যে ফাংশনটা আছে, এই ফাংশনটার এক্স এর ভ্যালু আমার ম্যাক্সিমাম কত হতে পারবে 1, আর এক্স এর মিনিমাম ভ্যালু কত হতে পারবে -1। তাহলে এইটা আমার ধরো 1 -1, এখান থেকে আমি যদি ড্র করি এটা হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার 0,1, সিমিলারলি এটা হচ্ছে আমার 0,-1। তাহলে এখানে আমার ওয়াই এর ভ্যালু 1 হচ্ছে, তো সাইন ইনভার্স এক্স এর ভ্যালু তাহলে কত হবে π/2, আর এটা হবে -π/2। তাহলে এখানে দেখো -π/2 থেকে +π/2 মধ্যে আমি যখন ভ্যালুটা নিচ্ছি এক্স এর ভ্যালুটা, তখন গিয়ে আমার যে গ্রাফটা আছে তার মাঝখানে কোনো ব্রেক নেই, বা কোনো একটা জায়গাতে গ্রাফটা আবার নিজেকে ইন্টারসেক্ট করেছে এমনও হচ্ছে না, এটা সম্পূর্ণ কন্টিনিউয়াসভাবে চলে গেছে। এই ধরনের ফাংশনকে আমরা কি বলি 1, 1, 2 বা বাইজেক্টিভ ফাংশন। সেটা অলরেডি তোমরা তোমাদের যে ফাংশন চ্যাপ্টারটা ক্লাস 11-এ ছিল সেটার তখন তোমরা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছো যে এই ধরনের যে কন্টিনিউয়াস গ্রাফ যে ফাংশনগুলো থাকে সেগুলোকে আমরা বলি 1, 1, 1, 2 ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন। তাহলে আমি দেখছি যে এই -π/2 থেকে +π/2 মধ্যে
আমার যে সাইন ইনভার্স এক্স যে ফাংশনটা আছে সেইটা বাইজেক্টিভ ফাংশন হচ্ছে, এবং এই ইন্টারভ্যালটার মধ্যেই এক্সের ম্যাক্সিমাম ভ্যালুগুলো এসে পড়ছে। -1 এসে পড়েছে মিনিমাম ভ্যালু, +1 এসে পড়েছে ম্যাক্সিমাম ভ্যালু। এর থেকে তো আর এটা বেশি যেতে পারবে না, +1 থেকে আর উপরে উঠতে পারবে না, সিমিলারলি এটা -1 থেকে আর নিচে নামতে পারবে না। তাহলে এগুলো আমার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু এই রেঞ্জটার মধ্যে আমার এসে পড়েছে। তার জন্য আমাদের এই যে ইন্টারভ্যালটা -π/2 টু +π/2 যে ইন্টারভ্যালটা আছে, এই -π/2 থেকে π/2 এই যে ইন্টারভ্যালটা আছে, এই ইন্টারভ্যালটার মধ্যে আমার সাইন ইনভার্স এক্স এর প্রিন্সিপাল ভ্যালু থাকে। এই সাইন ইনভার্স এক্স এর প্রিন্সিপাল ভ্যালু কোথায় আছে? -π/2 থেকে π/2। তার মানে আমাকে যদি সাইন ইনভার্স কিছু একটা দিয়ে তারা ভ্যালু বের করতে বলে, প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলে, তাহলে আমার দেখতে হবে, যেমন আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম? একটা পেয়েছিলাম π/6, আরেকটা পেয়েছিলাম 5π/6, এরকম আরও ভ্যালু পেয়েছিলাম। তাহলে এই ভ্যালুগুলোর মধ্যে আমার দেখতে হবে আমার এই ইন্টারভ্যালটার মধ্যে কোন ভ্যালুটা আছে। এখানে 5π/6 যে ভ্যালুটা আছে সেটা π/2 থেকে বড় হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা এই ইন্টারভ্যালটার মধ্যে নেই। তাহলে এটা আমার প্রিন্সিপাল ভ্যালু হবে না। π/6 যে ভ্যালুটা আছে সেটা -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে। তাহলে আমার সাইন ইনভার্স হাফের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু কত হবে? π/6। শুধু π/6টাই হবে আমার সাইন ইনভার্স হাফের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। এবং এই ইন্টারভ্যালের মধ্যে সাইন ইনভার্স যে কোনো জিনিসে যে কোনো একটা ভ্যালু আমি যদি দিয়ে দিই তার করসপন্ডিং একটি মানই পাবো। সেটা কিভাবে দেখলাম? গ্রাফটা থেকে দেখেছি আমরা। কারণ এই ইন্টারভ্যালটার মধ্যে আমার সাইন ইনভার্স এক্সের যে গ্রাফটা আছে সেটা কোনো জায়গায় তাকে নিজেকে আবার কোনো জায়গায় ইন্টারসেক্ট করেনি। তার মানে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান আমরা পাইনি, বা ওয়াইয়ের দুইটা মানের জন্য এক্সের একটা মান আমরা পাইনি। তার মানে রিপিটেশন হয়নি 1 1 on 2। তাহলে আমি এই ইন্টারভ্যালে প্রত্যেকটা এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা একটা ভ্যালু পাচ্ছি, এবং সেই ভ্যালুকেই আমরা কি বলছি? প্রিন্সিপাল ভ্যালু। তো এটা হলো আমার সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু। সেমভাবে কস ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, সেক, বাকি যে ইনভার্সগুলো আছে সেগুলোরও প্রত্যেকটার আলাদা আলাদা একটা রেঞ্জ আছে। যে রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোকেই আমরা ওই ইনভার্স ফাংশনটার প্রিন্সিপাল ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বলে থাকি বা মিনিমাম ভ্যালু বলে থাকি। তো আসো আমরা একটি স্লাইডের মাধ্যমে বাকি যে রেঞ্জগুলো আছে, বাকি যে ভ্যালুগুলো আছে সাইন ইনভার্স কস ইনভার্সের, সেগুলো দেখে নিচ্ছি। যে সাইন ইনভার্স এক্সের আমরা প্রিন্সিপাল ভ্যালু দেখলাম কি -π/2 থেকে +π/2 মধ্যে আছে। তাহলে -π/2 থেকে +π/2 দেখো তোমাদের এক নম্বরই আছে যে সাইন ইনভার্স এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, মানে ডোমেনটা কত হচ্ছে? -1 থেকে +1, আর রেঞ্জ কত হবে? -π/2 থেকে +π/2। সিমিলারলি দেখো টেন ইনভার্স এক্স এবং কোসেক ইনভার্স এক্স, অর্থাৎ 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই যে তিনটা ভ্যালু আছে তাদের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জগুলো আমার মোটামুটি সেম আছে। যে রেঞ্জগুলো কি আছে? -π/2 থেকে +π/2 এর মধ্যে। শুধু টেন ইনভার্স এক্সের মধ্যে কি আছে? যে এন্ডিং পয়েন্ট দুটো আছে -π/2 এবং +π/2, সেগুলো বাদ গেছে। কারণ কি? সেগুলো হলো আমার ইনফিনিটি হয়ে যায়, আনডিফাইন হয়ে যায়। সিমিলারলি কোসেক ইনভার্স এক্সের বেলা 0টা বাদ গিয়েছে, কারণ কোসেক ইনভার্স 0-র বেলা আনডিফাইন হয়ে যায়। সিমিলারলি দেখো বাকি রিমাইনিং যে তিনটা ফাংশন আছে ইনভার্স ফাংশন, কস ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, সেগুলোর রেঞ্জ কিটা? 0 থেকে পাই এর মধ্যে। তাহলে আমরা দেখে নিলাম যে এখানে মনে রাখবে সাইন ইনভার্স, টেন ইনভার্স, কোসেক ইনভার্স, আর এটা হচ্ছে কস ইনভার্স, সেক ইনভার্স এবং কট ইনভার্স। তাহলে দেখে নেবে এই প্রথম যে তিনটা আছে এই তিনটা প্রিন্সিপাল ভ্যালুটা
মোটামুটি এরকম -π/2 থেকে +π/2 মধ্যে। হ্যাঁ, এখানে tan ইনভার্সের জন্য এন্ড পয়েন্টগুলো আসবে না, আর কোসেক ইনভার্সের জন্য মাঝখানে যে জিরোটা সেটা আসবে না, সেটা আমাদের অঙ্কের সময় এমনিতে ওমিট হয়ে যায়। আর সিমিলারলি কোসেক বাকি এই তিনটার জন্য কি হবে, 0 থেকে π, এটার মধ্যে ওই সেম একই হিসাব আছে যে 0 আর π এর মাঝখানে π/2 আছে, π/2টা সেক ইনভার্সে বাদ যাবে, এবং কট ইনভার্সের জন্য সিমিলারলি π/2 মাঝখানে যে π/2 ভ্যালুটা আছে সেটা বাদ যাবে। তো মোটামুটি এই প্রিন্সিপাল ভ্যালুগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই প্রিন্সিপাল ভ্যালুগুলোর উপর বেস করে আমরা পরে বিভিন্ন মুখ্য মান, মানে আমরা যখন অঙ্ক বা বিভিন্ন সমস্যার সমাধান করব তখন দেখবে আমরা সবসময় প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করছি। তাহলে আমার এই দুটো ভ্যালু যদি মোটামুটি মুখস্থ থাকে তাহলে আমরা সেই প্রিন্সিপাল ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারবো। আসো তাহলে গ্রাফটা এবার এই যে বিভিন্ন ইনভার্স ফাংশনগুলো আছে, এই বিভিন্ন ইনভার্স ফাংশনগুলোর গ্রাফগুলি একটু দেখে নিচ্ছি। তো প্রথম যে গ্রাফটা আমরা সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা মোটামুটি আমরা দেখে নিয়েছিলাম যে সাইন ইনভার্সের গ্রাফটা কীরকম ছিল, অনেকটা এইরকম। সিমিলারলি আমার কস ইনভার্স, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাইন ইনভার্স এক্স, ইনভার্স সাইন ইনভার্স এক্স, এটা গ্রাফটা কীরকম আছে, π/2 থেকে -π/2 থেকে +π/2 তে, তার ম্যাক্সিমাম ভ্যালু কততে যাচ্ছে 1-এ, এবং মিনিমাম ভ্যালু কত যাচ্ছে -1-এ। তারপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে পড়ে না, তো বাকি জায়গাটা আমাদের না দেখলেও হবে। একইভাবে কস ইনভার্স এবং সেক ইনভার্স আমরা পরের স্লাইডটার মধ্যে দেখে নিচ্ছি যে কস ইনভার্স এবং সেক ইনভার্স, দেখো কস ইনভার্স এবং ট্যান ইনভার্স, দেখো এখানে উপরের যে গ্রাফটা আছে সেটা কার, কস ইনভার্সের গ্রাফ। তো কস ইনভার্সের গ্রাফটাও দেখো সেটা অরিজিন দিয়ে যায়নি, সেটা কি করেছে ওয়াই এক্সিসকে 1 এবং 2 মাঝামাঝি কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। সিমিলারলি ট্যান ইনভার্স এক্স এটা তারপর 0 দিয়ে গেছে, তো ওইটারও গ্রাফটা যেটা আছে অনেকটা সাইন ইনভার্সের মতো, জাস্ট কার্ভনেসটা একটু অন্যরকম, কিন্তু ট্যান ইনভার্স এই কস ইনভার্সের গ্রাফটা পুরোপুরি উল্টা। সাইন ইনভার্সের যে গ্রাফটা ছিল সেটা ঠিক উল্টা। যেমন আমরা সাইন থিটার যে গ্রাফটা পেয়েছিলাম সেটার কমপ্লিমেন্টারি গ্রাফ ছিল কস থিটার গ্রাফ, সিমিলারলি এখানে সাইন ইনভার্সের গ্রাফটার কমপ্লিমেন্টারি গ্রাফ হিসাবে আমরা বলতে পারি কস ইনভার্স এক্সের গ্রাফ। তাহলে আমরা মোটামুটি গ্রাফটি সম্পর্কে, মানে যে গ্রাফগুলো আছে ইনভার্স ফাংশনের যে গ্রাফগুলো কীরকম হয় দেখতে সেগুলো আমরা একটু দেখে নিলাম। এবার আমরা ইনভার্স ফাংশনের বিভিন্ন যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে মনে রাখবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা আছে যে যে কোনো ইনভার্স ফাংশনের জন্য সাইন ইনভার্স সাইন এক্স মানে এক্স, অথবা যদি সাইন ইনভার্স এক্স থাকে তাহলে সেটাকেও আমরা কি বলতে পারি এক্স। অর্থাৎ ইনভার্স ভিতরে থাক বা বাইরে থাক, ত্রিকোণমিতির বাইরে থাক বা ভিতরে থাক, মুদ্রা কথা ইনভার্সটা যার ত্রিকোণমিতিটাও যদি সেটা হয় তাহলে তারা একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়। অর্থাৎ সাইন ইনভার্স সাইন এক্স আনসার কত হবে এক্স, অথবা সাইন ইনভার্স এক্স আনসার কি হবে এক্স। সিমিলারলি সাইনের জায়গায় যদি কস থাকতো, ধর কস ইনভার্স কস এক্স অথবা কস ইনভার্স এক্স, তাহলে আমরা কি লিখতে পারি এটার আনসার এক্স। একইভাবে ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, মানে যে 6টা ইনভার্স এবং বা ত্রিকোণমিতি আছে সেই 6টার যে কোনো একটা ইনভার্সে এবং ত্রিকোণমিতি দুটোটার যদি সেম হয় তাহলে একে অপরকে ক্যান্সেল করে আনসার কি হয়ে যাবে এক্স হয়ে যাবে, এই এক্সটা আনসার হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের প্রথম প্রপার্টি। তা বাদ দিয়ে আরও কিছু প্রপার্টি আছে, যেমন ধরো সাইন ইনভার্স মাইনাস এক্স আছে, তাহলে আনসার কি হবে। এবার ত্রিকোণমিতির মধ্যে দেখেছিলাম আমরা যে সাইন মাইনাস থিটা মানে কি হয় মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা কি হয় মাইনাস ট্যান থিটা। তো ইনভার্সের বেলাও এই সাইন ইনভার্স ট্যান ইনভার্স এবং কোসিক ইনভার্স তাদের যে ত্রিকোণমিতির যে প্রপার্টিটা ছিল যে মাইনাস ভিতরে থাকলে মাইনাসটা বের করে দেয়, ইনভার্সের বেলাও তারা ঠিক একই কাজ করে। অর্থাৎ সাইন মাইনাস ইনভার্স এক্স বা মাইনাস সাইন ইনভার্স এক্স একই কথা, সেম কথা ট্যান ইনভার্স মাইনাস এক্স এবং
কোসেক ইনভার্স মাইনাস এক্স, এই দুটোর বেলাও সেম হিসাব, যে এগুলোর মধ্যে কি করবে মাইনাস বের করে দেবে। কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স এবং সাইন ইনভার্স, তারা কি করবে ওই সাইন ইনভার্সের মধ্যে তারা মাইনাসগুলো বের করে দেবে। এবার এই তিনটা বাদ দিয়ে বাকি রইল আরও তিনটা, সেই তিনটা কে কে আছে, ধরো কস ইনভার্স মাইনাস এক্স, সেক ইনভার্স মাইনাস এক্স, আরেকটা আছে কট ইনভার্স মাইনাস এক্স। তো আগে ত্রিগোনোমেট্রির মধ্যে কটটা এখানে ছিল, তাদের সাথে ইনভার্সে কি করেছে কটটা কস ইনভার্স আর সেক ইনভার্সের সাথে এসে হয়েছে। তো ত্রিগোনোমেট্রির মধ্যে কস সেক তারা কি করতো, মাইনাস যদি থাকতো কি হতো যে মাইনাসটা তারা অ্যাবজর্ব করে নিত, মাইনাসটা বের হতে দিত না। এইখানেও ঠিক একই রকম কিছু একটা করবে, তবে ডাইরেক্ট তারা অ্যাবজর্ব করে না, তারা কিছু একটা জিনিস দিয়ে তারপর সেটাকে বের করে। কেউ বের করে কস ইনভার্স মাইনাস এক্স মানে হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স। সিমিলারলি তাহলে সেক ইনভার্স মাইনাস এক্স কী হবে, পাই মাইনাস সেক ইনভার্স এক্স, আর লাস্টলি কট ইনভার্স মাইনাস এক্স হবে পাই মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে কস ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স তারা কি বলছে, তারা মাইনাসটা ডাইরেক্ট বের করছে, আর বাকি যে ইনভার্সগুলো আছে সেগুলো কি করছে পাই মাইনাস তারপরে ইনভার্সটা বের হচ্ছে। কস ইনভার্স মাইনাস এক্স মানে কি, তাহলে পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে মাইনাসটা বের করার জন্য আলাদা আলাদাভাবে এই তিনটা একবার মনে রাখবে, এই তিনটা একবার মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা আরও এক দুটো প্রপার্টিতে যাচ্ছি, জাস্ট আর দুটো প্রপার্টি আছে আজকের জন্য। প্রথমটা কি আছে, এটা ধরো সাইন ইনভার্স এক্স আছে। তা আমি যখন ইনভার্স বুঝিয়েছিলাম তখন কি বলেছিলাম যে ভিতরে যেটা আছে, এবার ইনভার্সের ভিতরে যেটা সেটা কি আমার সংখ্যা। তার মানে ত্রিকোণমিতির মধ্যে সংখ্যার যে প্রপার্টিগুলো আছে সেগুলো এখানে ইউজ হবে, আর অ্যাঙ্গেলের প্রপার্টিগুলো বাইরে ইউজ হবে। তাহলে আমাদের সাইন থিটার রেসিপ্রোকাল ফাংশন কে ছিল, কোসেক থিটা। তাহলে সাইন ইনভার্স এক্স এর রেসিপ্রোকাল কি হবে, কোসেক ইনভার্স 1/x। মানে আগে সাইন থিটা ইকুয়ালস টু 1/কোসেক থিটা ছিল, মানে বাহুটা উল্টাতো, এখানে সেমই হয়েছে, বাহুটা উল্টেছে, কারণ এবার তো সাইন ইনভার্স এক্স বাহু না, বাহু কে শুধু এক্স। তাহলে এখানে এক্স ছিল, সেটা উল্টে কি হয়েছে 1/x, ঠিক আছে। সেমভাবে তাহলে ট্যান ইনভার্স এক্স থাকলে সেটাকে আমি রেসিপ্রোকাল করলে কি লিখতে পারি, কট ইনভার্স 1/x, আর কস ইনভার্সের জন্য কি লিখতে পারবো, সেক ইনভার্স 1/x। এই তিনটা প্রপার্টি আছে। এ বাদ দিয়ে আরও প্রপার্টি তিনটা আছে, যে সাইন ইনভার্স, এটা সিম্পল প্রপার্টি, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 হয়। আবার সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। আরেকটা আছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তো এই যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো মোটামুটি একটু মনে রাখবে, কারণ এগুলো আমরা যখন মুখ্যমান বের করব তখন অনেক সময় এগুলো কাজে লাগে। তো আমরা আবার আসো একটি স্লাইডের মাধ্যমে এই প্রপার্টিগুলো আরেকবার একটু মেমোরাইজ করে নিচ্ছি প্রথম থেকে, যে আমরা যে প্রপার্টিগুলো পেয়েছি সেই প্রপার্টিগুলো কিভাবে আছে দেখে নিচ্ছি। দেখো এখানে প্রপার্টিগুলো আছে যে সাইন ইনভার্স 1/x ইকুয়ালস টু কত আছে, কোসেক ইনভার্স 1/x, আবার কস ইনভার্স 1/x ইকুয়ালস টু সেক ইনভার্স x, মানে রেসিপ্রোকালটা যেটা ট্যান ইনভার্স 1/x ইকুয়ালস টু কী হবে, কট ইনভার্স 1/x। তারপরে আর তিনটা প্রপার্টি কী আছে, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কত π/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, আর লাস্টলি আছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে এই প্রপার্টিগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আসো আমরা এই প্রপার্টিগুলো ইউজ করে কিছু অঙ্ক বা মুখ্যমান বের করে নিচ্ছি। ধরো কোশ্চেন ধরো দিয়েছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালুস। ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালুস মানে কিছু প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্যমান আমার বের করতে হবে। তাহলে এক নম্বর ধরো আছে সেক ইনভার্স 2/√3, সেক ইনভার্স 2/√3।
তাহলে এটার ভ্যালু কত হবে? তো sec ইনভার্স 2/√3 আমরা প্রথমে একটা প্রপার্টি পেয়েছিলাম যে যেই ত্রিকোণমিতি সেই ইনভার্স যদি পাশাপাশি থাকে, এবার আগে ইনভার্স পরে ত্রিকোণমিতি অথবা আগে ত্রিকোণমিতি পরে ইনভার্স যেটাই থাক, পাশাপাশি সেম ইনভার্স এবং ত্রিকোণমিতি যদি থাকে তাহলে তারা একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়। তাহলে এখানে আমার আছে sec ইনভার্স, তাহলে sec ইনভার্সের সাথে যদি আমি sec আনতে পারি তাহলে sec ইনভার্স আর sec ক্যান্সেল হবে। এবার যদি কেউ sec ইনভার্সের সাথে tan নিয়ে আসে তাহলে কিন্তু কিছু হবে না, মানে sec ইনভার্স tan x কিছু করতে পারবো না আমরা, কিন্তু sec ইনভার্স sec x যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, sec ইনভার্স এবং sec ক্যান্সেল করে ডাইরেক্ট আনসার কি লিখতে পারবো, x। তাহলে এখানে যেহেতু sec ইনভার্স তার সাথে আমার sec আনতে হবে, তাই আমাকে খুঁজে বের করতে হবে 2/√3 মানে sec কতর ভ্যালু। এবার 2/√3 জায়গাতে আমরা sec অনেকগুলো ভ্যালু লিখতে পারি, এবার সেই ভ্যালুগুলোর মধ্যে কোনটা আমার প্রিন্সিপাল ভ্যালুতে ছিল সেটা আমার জানতে হবে। তো আমরা দেখেছি sec ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালুটা কত থেকে কত থাকে, 0 থেকে পাই এর মধ্যে মাইনাস π/2, মানে π/2 হয় না, π/2 বাদ দিয়ে বাকি 0 থেকে পাই এর সবগুলো ভ্যালু নেয়। তাহলে 2/√3 এই রেঞ্জটার মধ্যে sec কতর ভ্যালু, 2/√3 মানে কি, এটাকে যদি উল্টে দাও √3/2, √3/2 হলো cos 30 অর্থাৎ cos π/6, তাহলে √3/2 এটা উল্টে sec হয়ে যাবে, তাহলে sec π/6 এর ভ্যালু হচ্ছে 2/√3। তাহলে 2/√3 জায়গায় আমি কি লিখতে পারি, sec π/6। তাহলে আমরা দেখেছিলাম sec ইনভার্স sec পরপর আছে, তাহলে একটা আরেকটা ক্যান্সেল হয়ে আনসার কি হবে, π/6, যে ভ্যালুটা কার মধ্যে 0 এবং পাই এর মাঝখানে আছে। তাহলে আমি বলতে পারি sec ইনভার্স 2/√3 এটার প্রিন্সিপাল ভ্যালু কত, π/6। নেক্সট ধরো আরেকটা কোশ্চেন নিচ্ছি, রোমান 2 sin ইনভার্স -1। এবার sin ইনভার্স -1 এটা বের করার জন্য প্রথম আমি দেখছি যে sin ইনভার্সের ভিতরে আমার কি আছে, মাইনাস। তো মাইনাসের জন্য আমরা কিছু প্রপার্টি পেয়েছিলাম, কি পেয়েছিলাম যে sin ইনভার্স, tan ইনভার্স এবং কোসেক ইনভার্স তাদের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে তারা কি করে মাইনাসটা ডাইরেক্ট বের করে দেয়, বাকি তিনটা কি করে পাই মাইনাস করে। তাহলে এখানে sin ইনভার্স মাইনাস যেই কথা, মাইনাস sin ইনভার্স সেম কথা, তাহলে sin ইনভার্স -1টাকে আমি প্রথম কি লিখে নিচ্ছি, মাইনাস sin ইনভার্স 1। এবার ঠিক আগের হিসাব, এখানে যেহেতু sin ইনভার্স আছে তাহলে ভিতরে আমার 1টার জায়গায় sin সামথিং লিখতে হবে। এবার 1 মানে sin কত সেটা আমার বের করতে হবে, তাই সেটার জন্য আমাদের একটা হিসাব আছে যে প্রিন্সিপাল ভ্যালুর হিসাবটা। তো সাইনের প্রিন্সিপাল ভ্যালু আমি কি জানি, -π/2 টু +π/2। তা -π/2 থেকে +π/2 মধ্যে সাইন কতর ভ্যালু 1, π/2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস সাইন ইনভার্স 1 মানে কি সাইন π/2। সেম আগের প্রপার্টি অনুসারে তাহলে আমার সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আনসার কত হবে, শুধু π/2। তো সামনে অলরেডি মাইনাস ছিল, তার মানে আমি বলতে পারি সাইন ইনভার্স -1 তার ভ্যালু কত, -π/2। তাহলে আসো এরপরের অঙ্কটা নিয়ে নিচ্ছি, 3 নম্বর, cos ইনভার্স -1/2। তো এবার cos ইনভার্সের ভিতর মাইনাস আছে, আমরা জানি সাইন ইনভার্স, tan ইনভার্স, কোসেক ইনভার্স তারা কি করে মাইনাস ডাইরেক্ট বের করে, আর cos ইনভার্স, sec ইনভার্স, cot ইনভার্স কি করে পাই মাইনাস করে বের করে। তাহলে cos ইনভার্স -1/2, এই মাইনাসটা বের করতে হলে আমাকে কি করতে হবে, পাই মাইনাস cos ইনভার্স 1/2। এবার ঠিক আগের মতো পাই মাইনাস, আমার যেহেতু এখানে cos ইনভার্স আছে তাহলে হাফের জায়গাতে আমি cos দিয়ে লিখব, তাহলে cos কতর ভ্যালু আমরা হাফ জানি, cos 60 অর্থাৎ cos π/3, তাহলে হাফের জায়গাতে আমি কি লিখতে পারি, cos π/3। তাহলে এখানে পাই মাইনাস cos ইনভার্স cos ক্যান্সেল, আনসার কত, π/3। এবার এলসিএম করে নাও, আনসার দেখবে কত আসবে, 2π/3। তাহলে cos ইনভার্স -1/2 এর প্রিন্সিপাল ভ্যালু আমরা কত পেলাম, 2π/3। ঠিক একইভাবে ধরো এবার এগুলো কি ছিল, আমার ইনভার্সের ভিতরে কিছু সংখ্যা ছিল,
যদি ইনভার্সের ভিতর সংখ্যা না থেকে ইনভার্সের ভিতরে ত্রিকোণমিতি থাকে তাহলে কিভাবে করব। তো ওইটার একটা এক্সাম্পল দেখে নিচ্ছি যে ইনভার্সের ভিতরে আমার সংখ্যা না থেকে ত্রিকোণমিতি আছে। ধরো সাইন ইনভার্স সাইন 2π/3, এটার ভ্যালু আমরা কিভাবে বের করি। তো এখানে দেখো আমরা যে প্রপার্টি পেয়েছিলাম সেই প্রপার্টি অনুসারে আমরা মানে এটাকে সাইন ইনভার্স সাইন আছে পরপর, তাহলে কেউ ইচ্ছে করলে সাইন ইনভার্সের সাথে সাইন ক্যান্সেল করে ডাইরেক্ট আনসার 2π/3 লিখে দিতে পারে। কিন্তু এই যে 2π/3 কেউ যদি লিখে দেয় তাহলে আমরা জানি আবার সাইন ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালু কত থেকে কত থাকে, -π/2 থেকে +π/2। তো এখানে যে 2π/3 আছে সেটা কি সেই রেঞ্জের মধ্যে আছে? নাই, π/2 থেকে এটা বড়। তাহলে এটা তো আমার মুখ্য মান, এটা একটা মান, কিন্তু মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু তো না। তাহলে কেউ যদি সাইন ইনভার্স সাইন ক্যান্সেল করে ডাইরেক্ট আনসার 2π/3 লিখে দেয় তাহলে সে ভুল করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেটাকে আমার ওই -π/2 টু +π/2 যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটার মধ্যে এটাকে আমার কনভার্ট করতে হবে। তো সেটার জন্য আমি কি করছি, সাইন ইনভার্স সাইন, এটাকে আমি π-π/3 লিখতে পারি। এইবার সাইন ইনভার্স সাইন π-π/3, তার মানে কি সাইন π/3। কারণটা কি, সাইন পাই আছে মানে কি 2 × 90 ইভেন মাল্টিপল, সাইনটা সাইনই হবে, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে তাই এটা প্লাস। এইবার আমি সাইন ইনভার্স এবং সাইন ক্যান্সেল করে আনসার কি লিখতে পারি, π/3। তাহলে সাইন ইনভার্স সাইন 2π/3 এর প্রিন্সিপাল ভ্যালু কেউ যদি 2π/3 লিখে তাহলে এটা ভুল। আমার সাইন ইনভার্স সাইন 2π/3 এর প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান তাহলে কত পেয়েছি, 2π/3। তাহলে তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে যে কোনো ত্রিকোণমিতি ইনভার্সের ভিতরে এরকম কিছু যদি দেয়, প্রথম তোমাদের লক্ষ্য করতে হবে বা দেখতে হবে যে ভ্যালুটা আমি আসছে, যে ভ্যালুটা আমরা আনছি সেই ভ্যালুটা কি আমার ওই প্রিন্সিপাল ভ্যালুর যে রেঞ্জের আমরা হিসাবটা পেয়েছিলাম 0 থেকে পাই কিছু থাকে আর কিছু -π/2 থেকে +π/2 মধ্যে থাকে, সেই রেঞ্জের মধ্যে আছে কি। যদি না থাকে তাহলে প্রথম সেটাকে আগে কনভার্ট করতে হবে সেই রেঞ্জের মধ্যে। যেমন ধরো cos ইনভার্স 7π/6 আছে, এটাও যদি কেউ cos ইনভার্স এবং cos ক্যান্সেল করে ডাইরেক্ট আনসার 7π/6 লিখে দেয় তাহলে ভুল। কারণ কি এটার আনসার যদি আমি 7π/6 লিখি তাহলে যেই ভ্যালুটা আসবে সেটা 0 থেকে পাই cos ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালু, কিন্তু এই ক্ষেত্রে সেটা কি হবে, 0 থেকে পাইয়ের বেশি হয়ে যাবে, তাহলে আমার প্রিন্সিপাল ভ্যালু 7π/6 হবে না। ঠিক একইভাবে আমার এখানেও কি করতে হবে, 7π/6টাকে আগে ভাঙতে হবে, তারপরে এই ভ্যালুটা বের করব, তখন গিয়ে আমরা দেখব যে এই ভ্যালুটা কি আসে। তাহলে তোমরা এইভাবে এই ভ্যালুগুলো দেখে নিও যে এরকম আরও কিছু কিছু এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো দেখে তোমরা প্রিন্সিপাল ভ্যালুগুলো করে নিও। আমরা নেক্সট ক্লাসে বাকি যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব এবং তার উপর সমস্যার সমাধান করব। সবাই সুস্থ থাকবে।